রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। বিভিন্ন মতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট। ফেব্রুয়ারিতেই ভোটের আশা। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ। বহুমাত্রিক মত থাকবে, সবগুলোকে মিলিয়ে আমরা রেইনবো স্টেট আশা করি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত প্রস্তাব ঐকমত্য কমিশনের। নিজস্ব ফোরামে আলোচনা করে মতামত জানাবে দলগুলো। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ভিন্ন মত। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানানোর প্রত্যয় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। কক্সবাজারের একরাম হত্যায় গ্রেফতার সাবেক এমপি বদি। যুক্তরাজ্যের সম্পদ বিক্রির চেষ্টায় শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থার ঘোষণা দুদক। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র উত্তরণের ভিত্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক মতের সবাইকে অন্তর্ভুক্ত করেই একটি রেইনবো স্টেট তৈরি করতে চায় তার দল। রাজনীতির মাঠে আলাদা মত থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ বলেও এ সময় মন্তব্য করেছেন নেতারা। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এক একজন শহীদের নামে এক একটি গাছ লাগান। এর আগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। একই দিনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে। এদিকে টিএসসিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে? কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষের লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে? এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে।
সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব। ফ্যাসিস্টের বিচার ও শক্তিশালী গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলেও জানান বিএনপির নেতারা। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা কিংবা ফ্যাসিবাদী চরিত্র বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ করার প্রত্যয় তাদের। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। পাহাড়ি জনপদ রাঙামাটিতে জুলাই পদযাত্রায় একথা বলেছেন নেতারা। জন আকাঙ্ক্ষা জানাতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙামাটিতে। রোববার দুপুরে রাঙামাটি শহরে পৌঁছালে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে শুরু হয় পদযাত্রা। স্লোগানে মুখর হয় রাজপথ। পদযাত্রার পর বনরূপা এলাকায় পথসভায় নেতারা বলেন, কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা ফ্যাসিবাদী চরিত্র। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেন তারা। আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। পাহাড়ে বিভেদ সৃষ্টি করে এক পক্ষ সুবিধা নিয়েছে উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়বে এনসিপি। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কক্সবাজারে সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়েও তারুণ্যের শক্তি নাগরিক পার্টিকে থামানো যাবে না। আর নতুন বাংলাদেশে লুটপাটের সংস্কৃতি চলবে না উল্লেখ করে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কার জরুরি। নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প, যে কোনো ধরনের প্রজেক্ট, সেটা যত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে খোলাসা করতে হবে। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসররা বসে থাকায় শহীদ পরিবার যথাযথ সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেন তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজস্ব ফোরামে আলোচনার পর মঙ্গলবার এ বিষয়ে মতামত জানাবে দলগুলো। চলতি মাসেই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরির প্রত্যাশা আলী রিয়াজের। অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপত্তি জামাত, এনসিপি সহ বেশিরভাগ দলের। আর বিএনপি বলছে, দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 15তম দিনের সংলাপ। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে। তবে দুই বিষয়ের কোনোটিতেই ঐকমত্য তৈরি হয়নি। সম্ভব হচ্ছে
দীর্ঘ বৈঠক শেষে বিকেল 5:30টায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি জামায়াত সহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনা নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। মঙ্গলবার যা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য হওয়ার আশাবাদ তার। প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারব, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। এদিকে দলীয় প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থান দলগুলোর। গণসংহতি আন্দোলন, এনসিপি সহ বেশ কিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায়। একই রাজনৈতিক দল সরকারে থাকলেও সরকার এবং দলের মধ্যে যে ন্যূনতম ভারসাম্য, সেই ভারসাম্যটা রক্ষা করাটা দরকারি। একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা, একটা সংকট দেখা দিতে পারে। তাদের আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রস্তাবটায় রাজি হবেন এবং আমাদের যে প্রস্তাবটা ছিল 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রধান করেন। দলীয় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামায়াতে ইসলামী। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব। এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। বিএনপি বলছে ঐকমত্য তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট 60টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের আগে পুলিশকে প্রশিক্ষণ দেয়া সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গোপালগঞ্জে সহিংসতায় জড়িত ছাড়া নিরপরাধ কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। গোপালগঞ্জে 144 ধারা ও কারফিউ প্রত্যাহার করা হয়েছে। জুলাই আন্দোলনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মনোবল ফেরানোর চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়েই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। নির্বাচনের আগে প্রশিক্ষণ দেয়া সহ সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক জানিয়ে উপদেষ্টা বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই, আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের তফসিল নিয়ে চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রোববার আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভার। এতে অংশ নেয় ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট ও ডিনস কমিটি, সব ছাত্র সংগঠনের অংশীজনরা।
ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যার যে বক্তব্য সেটা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যের সাথে সুস্পষ্টভাবে কন্ট্রাডিক্ট করে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান জানাইতে হবে। স্যার আপনারা ঘোষণা দিবেন যে অমুক তারিখে ডাকসু হবে, এইভাবে স্যার সেকেন্ড উইক থার্ড উইক বলে শিক্ষার্থীদেরকে সাথে বারবার প্রতারণা করা স্যার এটি কখনো প্রত্যাশিত না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা, নারী প্রার্থী যারা তাদের সাইবার বুলিংটা যেন নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান বিরোধী কোনো ছাত্র সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, আর ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়। ১৯৭১ সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে এবং একই সাথে ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েছি। ছাত্র শিবিরের ব্যাপারে যে রেগুলার পরিবেশ পরিষদ বা অন্যান্য ইস্যু থাকে সেগুলোর ব্যাপারে কোনো সংগঠন অভিযোগ দিয়েছে, লিগ্যাল জায়গা থেকে কথা বলেছে যে একত এদের কোনো ডকুমেন্ট নাই, আবার দ্বিতীয়ত একটা লিগ্যাল অথরিটিও নাই, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, এই তিনটার বাইরে অন্য কোনো ধরনের এই সেম অভিযোগ সেম ক্লারিফিকেশন রয়েছে। পরে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন। ডাকসু নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। ২৯ তারিখ তারা করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটি কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা না, যেহেতু সবাই আমরা এই ব্যাপারে একমত যে আমরা এই নির্বাচনটি আমাদের জুলাই স্পিরিটকে একটা সম্মান জানানোর উপায় হিসেবে এটা আমরা করতে চাই। এদিকে ডাকসু নির্বাচন সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। শিডিউল দিচ্ছি, এই যে রূপরেখা দিচ্ছি, রূপরেখার শিডিউল দিচ্ছি, তফসিলের রূপরেখা দিচ্ছি, নানান রকম টার্মের খেলার ভিতরে ফেলে দিয়ে তারা টাইম কিল করতে। পাশাপাশি ডাকসু নির্বাচন বানচালে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ৩৮ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় ট্রাইব্যুনালের হাজতখানা যেন পরিণত হয় পতিত আওয়ামী লীগের মিলন মেলায়। ইনুর এক অভিযোগ নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। এদিন ৭ মামলার মধ্যে ৬ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও একটি রিপোর্টও দাখিল করেনি প্রসিকিউশন। এদিকে কক্সবাজারের আলোচিত একরাম হত্যা মামলায় সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় তোলা হয় ৩৮ জনকে। সকাল 11:30টার পর একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ ১৬ জনকে। বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী আদালতকে বলেন কথা বলতে চান ইনু। এ সময় সাবেক এই মন্ত্রী বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন ন্যায় বিচারের স্বার্থে সবকিছুই শুনতে পারেন তারা। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন, এটা একটা আইনগত কাজ করেছেন। পরে এই ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই ৪৫ জনকে ভিন্ন ভিন্ন মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে। এই ৩ মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন বিশেষ আদালত। আব্দুর রহমান বদি সাহেবকে আজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা। এদিকে হাজিরার দিন ধার্য থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি। তবে আলাদা আরও ৫ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরও ২১ জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়।
রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলের নির্দেশনাও দেয়া হয় এদিন থেকেই। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় ২৬ জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল গত বছরের এই দিন জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। কমপ্লিট শাটডাউনে যখন স্থবির হয়ে পড়ে গোটা দেশ, ঠিক সেই সময় পরিস্থিতি সামলাতে রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখ সারা দেশে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে গণভবনে ১৪ দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা দেন কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী ২ দিন সরকারি ছুটির ঘোষণা আসে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন নিহত হয়। যখন এখানে নৃশংস হামলা করা হয়, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার ভাইরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এই জায়গায় এটার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং জীবন দিয়ে রক্ত দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় যে অধ্যায়টা সেটা তারা কন্টিনিউ করে তাদের জায়গা থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যে এই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই এই 4 দিনে চলমান সংঘর্ষে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সেনা কর্মকর্তারা যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, পদোন্নতির জন্য তাদের নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী ও বিশ্বস্ততার উপর গুরুত্ব দিয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। রাতের সময় আরো থাকছে। এবার হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু র্যাপিড পাস সেবা। কমবে টিকিট কাটার ঝামেলা, আগামীতেও রেলে মিলবে সেবা, জানালেন উপদেষ্টা। মিরপুরে সিরিজের প্রথম টি-20-তে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। টাইগার বোলারদের পর দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর হোম অফ ক্রিকেটে এবং আমার পেছনে বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পারবেন যে এখানে দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত, কারণ একটা বহুল আকাঙ্ক্ষিত একটা জয়। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্ডারডগ হয়ে নেমেছিলাম, কিন্তু সেই আন্ডারডগ তকমাটাকে একপাশে রেখে বাংলাদেশ কিন্তু দীর্ঘ 9 বছর পরে পাকিস্তানকে টি-20 ফরম্যাটে প্রথমবারের মতন হারালো। এবং এখানকার যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখে বুঝতে পারবেন যে আসলে এমন একটা দাপুটে জয় অপ্রত্যাশিত ছিল, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট যেভাবে পারফরমেন্স করেছে তাতে পাকিস্তানের বিরুদ্ধে একচেটিয়া দাপুটে একটা জয় যে বাংলাদেশ পেতে পারে সেটা হয়তো খোদ বাংলাদেশি সমর্থকরাও প্রত্যাশা করেনি। তবে লিটন কুমার দাসের দল শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টামকে কাজে লাগিয়ে একইভাবে মিরপুরেও দাপট দেখালো এবং এই দর্শকদের দেখে আসলে বোঝা যাচ্ছে যে এই জয়ের মাহাত্ম্যটা কত বড়। কারণ দেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যেভাবে পারফরমেন্স করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাতে দর্শকদের কিন্তু আগ্রহে ভাটা পড়েছিল। তবে এই পাকিস্তানকে হারানোর পরে অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফ্যানদের আরও একবার আমরা দেখলাম যে আসলে ক্রিকেট উন্মাদনা কেমন হতে পারে এবং দর্শকরাই প্রমাণ করলো যে দেশের স্পোর্টসে
ক্রিকেটের আসলে জায়গাটা কোন জায়গায়। এখানে অনেক সমর্থকরা পাকিস্তানের জার্সি পরে এসেছিল, তারাও কিন্তু আসলে আশাহত হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে, কারণ যেমনটা তারা ভেবেছিল যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ডমিনেট করবে, দারুণ একটা জয় তুলে নেবে, সেটা কিন্তু হয়নি। টি-20তে পাকিস্তানের এগেনস্টে 2016 সালের পর থেকে বাংলাদেশ দল টি-20 খেলেছে অনেকগুলো, তবে সেই টি-20তে কিন্তু কখনোই জয় পাওয়া সম্ভব হয়নি। অবশেষে মিরপুরে আপনি দেখতে পারবেন এখানে দর্শক অবস্থাটা কি, যে মিরপুরে এসে কিন্তু সেই পরিস্থিতি এমনটাই দাঁড়াইছে যে ফ্যানদের আসলে উন্মাদনা অনেক বেশি, কারণ দর্শক এমন একটা জয়ের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। আমার কাছে এখান থেকে এখন পর্যন্ত এই ছিল সবচেয়ে। টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায়। দুদকের তদন্ত চলাকালেই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে দুদক। সংস্থাটি বলছে সম্পদ জব্দের আগে বিক্রির চেষ্টাকারীদের সুনির্দিষ্ট তথ্য পেলে নেওয়া হবে ব্যবস্থা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকা সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপও নিচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর সম্পদ বিক্রির অন্তত 20টি আবেদন জমা পড়েছে। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে। এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, সুনির্দিষ্টভাবে তথ্য পেলে সেসব সম্পদ বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। যেগুলো এখান থেকে পাঠানো হয়েছে সেগুলির প্রেক্ষিতে তারা কাজ করছে। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা মানে ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। বিভাগীয় পদোন্নতি কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্র্যাডুয়েশন তালিকার 3 নং ক্রমিকের কোনো রকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতি রেখে গ্র্যাডুয়েশন তালিকার 16 নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিলেও তা দুদকের তফসিলভুক্ত নয়, তাই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই বলে জানিয়েছেন মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামপুরে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে যানবাহনে আগুন দেওয়ার পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে একটি মহল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছে ডিএমপি। অগ্নি সন্ত্রাস ঠেকাতে মাঠে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ছুটির দিন রাতে রাজধানীর পল্লবীতে থেমে থাকা বাসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর শ্যামপুরেও বাসে আগুন দেওয়ার আগেই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সিয়াম সরকারকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ডিএমপি জানায় তার কাছে বোতল ভর্তি পেট্রোল ও ছুরি পাওয়া গেছে। এমন অপতৎপরতা ঠেকাতে পুলিশ মাঠে শক্ত অবস্থানে আছে বলেও জানান এই কর্মকর্তা। পল্লবীতে একটা ঘটনা ঘটেছে, ভোরে একটা পার্কিং করা বাসে কতিপয় দুর্বৃত্ত অগ্নিসংযোগ করেছে। শ্যামপুর এলাকায় আমরা একজন দুর্বৃত্তকে 2 বোতল পেট্রোল এবং একটা চাকু সহ গ্রেফতার করেছি। এর বাইরে ওখানে আশেপাশে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তৎপর রয়েছি এবং জনগণকে এটা আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা যা যা করণীয় সবই করছি। এদিকে আতঙ্ক ছড়াতে যানবাহনে আগুন দেওয়ার পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে একটি মহল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও জানায় ডিএমপি। এগুলো অনেক পূর্বের ভিডিও এবং কেউ কোনো কুচক্রী মহল এগুলো বর্তমানের ভিডিও বলে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে। এই বিষয়ে আমরা সচেতন রয়েছি। আসলে এরকম কোনো ঘটনা ওইসব স্থানে সংঘটিত হয়নি। যে কোনো ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনে 999-এ কল করার পরামর্শ ডিএমপির। আমাদের উপর আস্থা রাখেন এবং এখানে যদি কেউ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাসেও চালু হলো র্যাপিড পাস কার্ড সেবা। রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে যুক্ত হয়েছে এই সুবিধা। সড়ক ও রেলপথ উপদেষ্টা ফয়জুল করিম খান মনে করেন এ সেবা নগর জীবনে আনবে গতি,
নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীও। এক কার্ডেই সকল ভ্রমণ, হোক নির্বিঘ্ন জীবনযাপন, এই স্লোগানকে বাস্তব রূপ দিতে এবার মেট্রো রেলে ব্যবহৃত র্যাপিড পাস কার্ড ব্যবহার হবে হাতিরঝিল চক্রাকার বাসে। এ সেবার উদ্বোধন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের এফডিসি কাউন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বক্তব্যে বলেন, এই আধুনিকায়নের ফলে সড়ক পথে নগরবাসীর চলাচলের গতি বাড়বে। বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে থেকে হয়েছে, তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা, যাতে আপনার যাতায়াতের সময় কম লাগে। বক্তব্য শেষে হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাসের মাধ্যমে টিকিট কেটে বাসে চড়েন সড়ক পরিবহন উপদেষ্টা। পরে ওয়াটার ট্যাক্সিতে হাতিরঝিল ভ্রমণ করেন তিনি। ওয়াটার ট্যাক্সিতেও যুক্ত করা হয়েছে র্যাপিড পাস সুবিধা। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। গতিটাকে হোপফুলি বাড়াবে, কারণ বেসিক্যালি আমাদের টিকিট কাউন্টারে গিয়ে ওখানে লাইন ধরে টিকিট কাটতে হয়। সিরিয়াল আছে, আমাদের কার্ডটা থাকলে দেখা যাচ্ছে আমাদের কার্ডটা দিয়ে আমরা স্ক্যান কিন্তু চলে গেলাম। র্যাপিড পাস কার্ডের মাধ্যমে বাস এবং মেট্রো ইভেন হচ্ছে ওয়াটার বোর্ড তিনোটাতেই ভাড়া দিতে পারবে। এতে করে যাত্রীর জন্য হচ্ছে ভাঙতি টাকার ঝামেলা থাকবে না। পরবর্তীতে টোল প্লাজা এবং রেলপথেও র্যাপিড পাস সেবা চালু করা হবে বলে জানিয়েছে সড়ক ও রেলপথ মন্ত্রণালয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ ফুট ওভার ব্রিজ ভ্রাম্যমাণ দোকানীদের দখলে। কোথাও বা অচল পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত চলন্ত সিঁড়ি। একে তো হকারদের দৌরাত্ম্য, তার উপর ফুট ওভার ব্রিজের যেখানে সেখানে ময়লা আবর্জনা। উত্তর সিটির দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশনেরই প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপর। আর দক্ষিণের ভাষ্য, গলদ আছে পুরো সিস্টেমে। আল মামুনের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। এজন্য আস্ত এক বাজার, কাঁচা বাজার বাদে সব ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন হকাররা। স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের। শুধু দখল নয়, সিঁড়ি জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার আর কি। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে। অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি, নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা। সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট আপ করে দেয় এরকম ভাবে, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি। একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। এসকেলেটরটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে, কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়েই পারাপার চলে নিত্যদিন। কোনো কারণ নাই, এমনি পার সবাই হয়, আমি একটু পার হই। আমি এটা খেয়াল করি নাই, সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটির প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে। এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয়প্রশ্রয় তারা আসলে এখানে করে। এখান থেকে সিটি কর্পোরেশন, এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে দোকান এটা করেছে, এটা ইলিগাল। অন্যদিকে কারিগরি ত্রুটি, ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও। নির্দ্বিধায় এটা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন, বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঘাপটি মেরে থাকা দালাল আর প্রতারক চক্রের জালে অনেকটাই বন্দী ওসমানী মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা। দূর দূরান্ত থেকে আসা রোগী আর স্বজনরা চক্রের প্রধান টার্গেট। অ্যাম্বুলেন্স থেকে ট্রলিতে চেপে ওয়ার্ডে যেতেও কতিপয় হাসপাতাল স্টাফদেরও দিতে হচ্ছে টাকা। ঘটছে অহরহ চুরির ঘটনা। অন্যায়ের প্রতিবাদ করলে শিকার হতে হয় হেনস্থারও। পুলিশের তালিকাভুক্ত এসব দালাল আর চোর চক্র প্রভাবশালীদের ছত্রছায়া হয়ে উঠেছে বেপরোয়া। অন্যদিকে বহিরাগত মুক্ত হাসপাতাল গড়ার চেষ্টা চলছে দাবি পরিচালকের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। তবে হাসপাতালে ঢুকলেই দালাল ও প্রতারকদের খপ্পরে পড়া রয়েছে বিস্তর অভিযোগ। ক্যামেরায় ধরাও পড়েছে হাসপাতালের ভেতরে তাদের উপস্থিতি। প্রতিনিয়ত ঘোরাঘুরি করা এসব ব্যক্তি কেউ রোগীর স্বজন নয় চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। রোগীর ব্যবস্থাপত্র সংগ্রহ করে ঔষধ কিনে দেওয়ার নাম করে সর্বস্ব লুটে নেয় তাদের কাজ। যাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। সিকিউরিটি গেটম্যানদেরকে টাকা দিতে হয়, একটা বালিশের কভার চেঞ্জ করতে হলো তাদেরকে টাকা দিতে হয়। ডাক্তার লিখে দিছে অক্সিজেনের জিনিসগুলা, ওগুলো আমি আনছিলাম, ওনারা এগুলা লাগায় নাই। এই চক্রের কাছে অসহায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ করলেই হতে হয় হামলা শিকার। এ ঘটনায় মামলা করে উল্টো মিলছে হুমকি। এইমাত্র আমি জামিন নিয়ে পত্রিকা আইছি, ঠিক আছে? আচ্ছা দেখে কত মামলা দিতে পারেন। ওনারা হাসপাতালের কেউ না। আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করছি, বলছি আপনারা কি হসপিটালের কেউ, আপনারা এরকম করতেছেন কেন? আমাকে বলে, এই বেটি আমরা এখানে টাকা দিয়ে ঢুকছি, এমনি এমনি ঢুকি নাই, আমি টাকা তুলে যাব এখান থেকে। আরেকটি চক্র রোগীকে বাধ্য করছে নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে। ওষুধ লিখে দিয়েছে সেবা ফার্মেসি থেকে ওষুধটা আনার জন্য। পুলিশ সার্ভারের তথ্য ও সময় সংবাদের অনুসন্ধান বলছে দালাল চক্রের পেছনে রয়েছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিতদের যুগসাজশের পাশাপাশি প্রভাবশালীদের ছত্রছায়া। থানায় একাধিক অভিযোগে সিন্ডিকেট সদস্যরা বারবার গ্রেফতার হলেও ছাড়া পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে এই কাজে। মুনতাসির নামে একজন আছেন, যার নেতৃত্বে এই পুরা মেডিকেলটা নিয়ন্ত্রণ হচ্ছে। আনসার ক্যাম্পের যে ক্যাম্প কমান্ডার আছে, উনি এখানে প্রত্যেকটা রোগীপতি হিসাবে প্রতি সপ্তাহে 1000 টাকা করে পান। ঢাকায় জাহিদকে চেনেন? না, এরকম কাউকে তো আমি চিনি না। ঢাকায় জাহিদ না। আমার কিন্তু এই হাসপাতাল থেকে প্রায় 5 বারের বেশি গ্রেফতার হয়েছে। এখানে যাদের দেখাচ্ছেন আমি আসলে তাদের কোনো শনাক্ত করতে পারতেছি না। স্বজনদের অভিযোগ, রোগীকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ব্যবহার করলে হাসপাতালের কতিপয় স্টাফদের দিতে হয় টাকা, যদিও তা অস্বীকার করেছেন কর্মচারীরা। খুশি মনে 10-20 টাকা চা খাওয়ার জন্য দিলে আলাদা কথা, সেটা জুলুম করে 200 টাকা না 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 না। এদিকে দালাল ঠেকাতে চালু করা হয়েছে পাস কার্ড ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভিও, কিন্তু প্রযুক্তির উপস্থিতিতেও কমছে না চক্রের দৌরাত্ম্য। অ্যাটেন্ডেন্স কন্ট্রোল একটা সিস্টেম, এবং এই মেথডের কারণে এই দালাল চক্র কিন্তু এই ঢুকতে পারে না। এদের দৌরত্ব কিন্তু গত 2 মাসে কমে গেছে। কর্তৃপক্ষের তথ্য মতে 900 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন 3000-এর বেশি রোগী সেবা নিতে আসেন। বহিরাগত দালালদের উৎপাত বন্ধ করতে পারলে সেবা খাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এক্ষেত্রে হাসপাতাল প্রশাসনেরও সদিচ্ছা থাকতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হামিদুজ্জামান গত সপ্তাহে ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্ট খুলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামিদুজ্জামান খানের জন্ম 1946 সালের 16 মার্চ কিশোরগঞ্জের সহস্রাম গ্রামে। 1970 থেকে 2012 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনা করেছেন। তার গড়া অধিকাংশ ভাস্কর্যই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে। হামিদুজ্জামান খান 2006 সালে 21 পদক লাভ করেন। 2023 সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ দেয়। আষাঢ় মানেই ছিল অবিরাম বর্ষা, ঝুম বৃষ্টিতে ভিজে যাওয়ার আনন্দ। কিন্তু এবার আষাঢ় যেন নিজের পথ হারিয়ে ফেলেছে। কোথাও রোদে পড়ছে শহর, কোথাও আবার আচমকা বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের মৌসুমী রূপ। বিস্তারিত জানাচ্ছেন শবনম নিবিড়। আষাঢ়ে এত বৃষ্টির পরও কমছে না গরম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের এই ছন্দপতন। আবহাওয়াবিদরা বলছেন পরিবেশ বিপর্যয়ের প্রভাবে আষাঢ়ে বৃষ্টির ছন্দপতন ঘটেছে। এতে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েন নগরবাসী। যেহেতু সূর্যকিরণ লম্বা সময় ধরে পড়ে এবং মেঘ কম থাকার কারণে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, ফলে দেখা যায় যে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায়। আবার দেখা যায় যে বাতাসে ময়শ্চার থাকার কারণে লোকজনের মধ্যে যে গরম লাগার অনুভূতি বা অস্বস্তিকর অনুভূতিটা বেশি থাকে। পরিবেশবিদরা মনে করেন শহর থেকে গ্রাম সবখানেই জলাশয় ভরাট, গাছপালা নিধন আর খোলা জায়গা কমে যাওয়ায় জলবায়ুর ভারসাম্যে তারতম্য দেখা দিয়েছে। মেঘের যে কনডেনসেশন পিরিয়ড, সেটি একটা মেট্রোলজিক্যাল সাইকেল অতিক্রম করে যেটি আসার কথা ছিল, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না।
আষাঢ়ের বৃষ্টিতে শীতলতা ফিরে পেতে দরকার পরিকল্পিত পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো, এমনটাই মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট, ফেব্রুয়ারিতেই ভোটের আশা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।